নমস্কার প্রিয় দর্শক, নিশ্চিতভাবেই আপনারা আমার এই পর্বের প্রতিবেদনের থাম্বনেলটি লক্ষ্য করেছেন। আমি থাম্বনেলে এটাই রাখার চেষ্টা করেছি যে এবার মতুয়াগড়ে প্রবেশ ঘটল সিপিআইএম পার্টির। কেন এই কথা বললাম? সিপিআইএম পার্টি তো রাজনীতির সঙ্গে কখনো ধর্মকে মেলান না। তারা তো এই কথাই বলেন। তারা এটাই বলেন যে ধর্ম ধর্মের জায়গায়, রাজনীতি রাজনীতির জায়গায়। একজন ধর্মপ্রাণ মানুষ সে যদি রাজনীতি করেন, তিনি রাজনীতির জায়গায় গিয়ে রাজনীতি করবেন এবং ধর্মের জায়গায় গিয়ে ধর্ম করবেন। দুটোকে মেলানো যাবে না একসঙ্গে। অর্থাৎ ধর্মের সঙ্গে রাজনীতিকে মিলিয়ে মিশে এক করা যাবে না। এটাই সিপিআইএম পার্টির নীতি। তাহলে কেন তারা ঠাকুরনগরের ঠাকুর বাড়িতে, এই যে আমার পেছনে যে ভিডিওটি আপনারা এখন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঠাকুরনগরের ঠাকুর বাড়ি। হরিচাঁদ গুরুচাঁদের মতাদর্শকে মান্যতা দিয়ে যারা চলতে চায়, হরিচাঁদ গুরুচাঁদের ভক্ত যারা, তাদেরকে মতুয়া বলা হয়। ভারতবর্ষে মতুয়াদের সব থেকে বড় তীর্থক্ষেত্র হচ্ছে ঠাকুরনগরের ঠাকুর বাড়ি। তাহলে কেন এই ধর্মস্থানে সিপিএম পার্টি? সিপিএম পার্টি ধর্মকে মেলান না, এক কথা বলতে হচ্ছে বারবার। কিন্তু সিপিএম পার্টি একথা কখনো বলেনি যে ধর্মীয় বিভাজনের রাজনীতিকে হাতিয়ার করে যদি কোনো বিশেষ ধর্মের মানুষকে, সে যে ধর্মই হোক না কেন, সেই ধর্মের মানুষকে বিভ্রান্ত করে যদি বিপদগামী করা হয় বা তাদেরকে সংকটের মধ্যে ফেলা হয়, তাদের বিপদ থেকে উদ্ধার করা বা সংকট মুক্তির দাবিতে তারা সবসময় তাদের হাত বাড়িয়ে দেবে। সেই লক্ষ্যে কি তারা এখানে আসবো? সেই কথাই। এখন ধর্মস্থানে সিপিএম পার্টির প্রবেশ, এ কথাটি বলার প্রধান কারণ হচ্ছে আমাদের রাজ্যে 2011 সালের আগে থেকে দীর্ঘ 34 বছর বামফ্রন্ট সরকার পরিচালনা করেছে, যার নেতৃত্ব ছিল সিপিআইএম পার্টি বলেই মনে করা হয়। সেই সিপিআইএম পার্টির নেতৃত্বে বামফ্রন্ট সরকারে থাকাকালীন পশ্চিমবঙ্গে ধর্মীয় মেরুকরণের রাজনীতি, সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি, এটা কখনোই পশ্চিমবঙ্গে দেখা যায়নি। রাজ্যবাসী এক সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে বসবাস করতেন। এক ধর্মের মানুষের সঙ্গে আরেক ধরনের মানুষের একটি মেলবন্ধন বা একটি হৃদ্যতাপূর্ণ মনোভাব নিয়ে তারা চলাফেরা করতেন এবং এক সম্প্রদায়ের মানুষ আরেক সম্প্রদায়ের সঙ্গে একটা ভ্রাতৃত্ব বোধ নিয়ে থাকতো, চলাফেরা করতো। এরকমই একটি গণতান্ত্রিক পরিবেশ পশ্চিমবঙ্গে বিরাজ করতো। সেই পরিবেশটা কিন্তু বর্তমানে প্রায় ধ্বংসের মুখে বলা যেতে পারে। এখন কেন এটা হলো? 2011 সালের পরে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারের পরাজয়, তৃণমূল দ্বারা পরিচালিত সরকার পশ্চিমবঙ্গে তৈরি হয়, যার মাথায় বসেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবং 2011 সাল থেকে পশ্চিমবঙ্গে আরএসএস তার শক্তি বৃদ্ধি করে। আরএসএস এর প্রেসক্রিপশনকে বা আরএসএস এর মতাদর্শকে পাথেয় করে বিজেপি চলতে চায়, এটা বারবার সিপিএম পার্টি বলে থাকে। আর যদি সেটাই হয়, তাহলে আরএসএস হচ্ছে হিন্দুত্ববাদী সংগঠন, আর আরএসএস কে মান্যতা দিয়ে বিজেপি চলে, বিজেপি সেই পথেই অগ্রসর হবে এবং সেটাই করে চলেছে বলে মনে করা হয় বা অভিযোগ করে সিপিএম পার্টি। 2011 সাল থেকে শুরু হয়ে গেল, আমদানি করলো তৃণমূলের হাত ধরে বিজেপি। পশ্চিমবঙ্গে ধর্মীয় মেরুকরণের রাজনীতি শুরু হয়ে গেলেও এক ধর্মের সঙ্গে আরেক ধর্মের বিভেদের রাজনীতি, ধর্মীয় বিভাজনের মধ্য দিয়ে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চাইলেও বঙ্গ বিজেপি, তৃণমূলই বা কেন পড়ে থাকে? তৃণমূলের সেই সঙ্গে ধর্মীয় মেরুকরণের রাজনীতি শুরু করে দিল বলেই অন্ততপক্ষে সিপিএম পার্টি সেই অভিযোগটা করে এবং সেই অভিযোগটা মানুষ ধীরে 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 বিশ্বাস করতে শুরু করে দিয়েছে। যার ফলে দুটো রাজনৈতিক দলের উপর থেকেই জনসমর্থন ক্রমাগতভাবে হ্রাস পাচ্ছে। রাজনৈতিকভাবে জনসমর্থনের দিক থেকে দুটো রাজনৈতিক দল এই মুহূর্তে সংখ্যালঘু হয়ে পড়েছে। এখন ওই সময় থেকে শুরু হয়েছে ধর্মীয় মেরুকরণ রাজনীতি, হিন্দু মুসলিমের রাজনীতি। এখানেই থেমে থাকেনি। এখানেই থেমে না থেকে তারা আরো অন্য জায়গায় হাত দিতে শুরু করলো। শুরু হয়ে গেল মতুয়া ধর্মাবলম্বী মানুষদের নিয়েও রাজনীতি করবার একটা অপপ্রয়াস। একদিকে তৃণমূল কংগ্রেস, সেখানে ওই ঠাকুর বাড়ির কিছু প্রধান প্রধান মানুষদেরকে রাজনীতিতে নামিয়ে দিল, নেমে গেল রাজনীতিতে। অন্যদিকে বিজেপিও আর কেন থেমে থাকে? ঠিক বিজেপিও সেইভাবে ঠাকুর বাড়ির একটা অংশকে ভাঙিয়ে নিয়ে তাদের দলে স্থান দিল। তারা মন্ত্রী হলো, নেতা হলো, এমপি হলো। ঠিক তৃণমূল কংগ্রেস সেইভাবে নেতা হলো, মন্ত্রী হলো, এমপি হলো। প্রত্যেকটি রাজনৈতিক দল তারা তখন সেই মতুয়া ধর্মাবলম্বী মানুষ, তারা তো মূলত ওপার বাংলা থেকে ছিন্নমূল হয়ে আসা মানুষ। তারা এই ওপার বাংলা থেকে বিভিন্ন কারণে এদেশে আসতে হয়েছে, সে হোক কর্ম কাজের তাগিদে হোক বা যে কোনো অন্য কোনো বিষয় হতে পারে। সেই অংশের মানুষগুলোকে বিভিন্নভাবে বিভ্রান্ত করা হলো। বিজেপি একটা প্রচার শুরু করে দিল যে হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা ওপার থেকে এসছে তাদের নাগরিকত্ব দেওয়া হবে, তার জন্য সিএ, এনআরসি ইত্যাদি চালু করা হবে। ঠিক সেই সময়ে তার জন্য কিছু শর্ত আরোপ করা হয়েছে। চালু হয়ে গেল সিএ, এনআরসি আইন।
ওই সময় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলেছিলেন পশ্চিমবঙ্গে সিএ বা এনআরসি কোনোটাই চালু করতে দেবে না। মুখ্যমন্ত্রী এ কথা বলার পরেও পশ্চিমবঙ্গে বিজেপিকে বা এই সিএ বা এনআরসি আটকাতে পারেনি। সিএ এনআরসি ড্যাং ড্যাং করে আমাদের পশ্চিমবঙ্গে চলছে। বহু মানুষ বিজেপির কথা শুনে, এবং সব থেকে বড় কথা হচ্ছে যারা এই ঠাকুরনগরের ঠাকুর বাড়িকে ভক্তি করে বা এই হরিচাঁদ গুরুচাঁদের যে সমস্ত বংশধর রয়েছেন তাদেরকে ভক্তি করে, তাদেরকে মান্যতা দেয়, তাদেরকে কথা শুনে তারা অনেকেই, যেহেতু বিজেপির সাংসদ হলেন শান্তনু ঠাকুর, ওই ঠাকুর বাড়িরই সন্তান, ঠাকুর বাড়ি হরিচাঁদ গুরুচাঁদের বংশধর, তারা কখনো মিথ্যে কথা বলে না, তারা অসত্য কথা বলতে পারে না, তারা বিভ্রান্ত করতে পারে না, এটা বড় একটা অংশের মতুয়ারা বিশ্বাস করলো। এবং শান্তনু ঠাকুরের কথা শুনে অনেকেই, যেটা জানা যায়, অনেকেই সিএএ তে আবেদন করতে শুরু করলো। যেটা এটাও প্রচার আছে, অর্থের বিনিময়ে 100 টাকা, 200 টাকা, 500 টাকা অর্থের বিনিময়ে নাকি এই সিএ তে আবেদন করার সুযোগ পেয়েছে অনেকেই। বহু লোক আবেদন করেছেন, যেটা আমরা জানতে পারি সরকার আছে প্রায় 50,000-এর অধিক মানুষ সিএ তে আবেদন করেন। সিএ তে এত মানুষ আবেদন করার পরেও যৎ সামান্য মানুষ সিএ অর্থাৎ নাগরিকত্বের কার্ড পেয়েছে, সিএ কার্ডটা পেয়েছে। বাকি অধিক সংখ্যক মানুষ তারা নাগরিকত্ব পাননি। এরকম ভাবে কিছু মানুষ আতঙ্কের মধ্য দিয়ে চলছিল, যারা নাগরিকত্ব পাননি তারা কোথায় যাবেন, তাদের ভবিষ্যতে কি হবে, এ নিয়ে যথেষ্ট টানাপোড়েন ছিল। এর মধ্যেই যখন তৃণমূলের কংগ্রেসের নেত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিলেন রাজ্যের সিএ এনআরসি চালু হবে না, তখন আবার বড় একটা অংশের মানুষ তারা তৃণমূল কংগ্রেসের দিকে ঢুকলো। তৃণমূল কংগ্রেসের পতাকা কাঁধে তুলে নিল বলেই মনে করা হয়। তারা ভাবলো তৃণমূল হয়তো তাদের রক্ষা করতে পারবে, তৃণমূল অন্ততপক্ষে তাদের রক্ষা করে এদেশে থাকার ব্যবস্থা করতে পারবে, এটা কিন্তু বিশ্বাস করে নিল। কিন্তু সিএ, নাগরিকত্ব, সিএ এনআরসি দুটোই চলছে। রাজ্যের মানুষের মধ্যে একটা আতঙ্ক কাজ করতে লাগলো। তাহলে কেন্দ্রীয় সরকার যে আইন তৈরি করেছে রাজ্য সরকার কি তাহলে আটকাতে পারবে না? তাহলে কি তাদের আবার বিপদ? এর মধ্যে শুরু হয়ে গেল এসআইআর। যখন পশ্চিমবঙ্গে এসআইআর আসবে আসবে ভাব, তখনও নির্বাচন কমিশন এসআইআর এর বিষয়ে কোনো কিছু ঘোষণা করেনি, কিন্তু অন্যান্য রাজ্যে এসআইআর চালু হয়েছে। সেই সময় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন আমাদের রাজ্যে এসআইআর চালু হতে দেবেন না, তিনি বেঁচে থাকতে এসআইআর চালু হবে না পশ্চিমবঙ্গে, একথা তিনি বলেছিলেন। স্বাভাবিকভাবেই এই অংশের মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা নিজেদের রক্ষাকর্তা হিসাবেই তৃণমূলকে বিশ্বাস করতে শুরু করলো, কিন্তু এই বিশ্বাস খুব অল্প দিনের মধ্যেই ভেঙে গেল। এসআইআর পশ্চিমবঙ্গে চালু হলো, এবং সব থেকে বড় কথা যিনি বলেছিলেন এসআইআর চালু হতে দেবেন না, পরবর্তীকালে সেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি এসআইআর এর ফর্ম নিলেন, ফিল আপ করলেন, জমা দিলেন। নিশ্চিতভাবে তার নাম ভোটার তালিকায় উঠবে, কিন্তু কিন্তু যারা নাগরিকত্ব পাননি তাদের নাম ভোটার তালিকায় থাকার কথা না, ভোটার তালিকায় ওঠার কথা না। এই কারণেই বললাম, সম্প্রতি সুপ্রিম কোর্ট থেকে একটি আদেশ জারি হয়েছে বলে জানা যাচ্ছে, সেটা আগে নাগরিকত্ব, তারপর ভোটাধিকার। অর্থাৎ যারা আবেদন করেছিলেন নাগরিকত্ব পাওয়ার জন্য, তারা একটা বড় অংশ নাগরিকত্ব পাননি, যৎ সামান্য পেয়েছেন। যারা পাননি তারা আর ভোট দিতে পারবেন না, অর্থাৎ তারা অবৈধ ভোটার হিসাবে স্বীকৃতি পেয়ে গেলেন, তারা অবৈধ ভোটার হিসাবেই তারা পরিগণিত হলেন। অন্যদিকে যখন সুপ্রিম কোর্ট থেকে বলা হলো আগে ভোটাধিকার, আগে নাগরিকত্ব তারপরে ভোটাধিকার, যারা নাগরিকত্ব পেলেন না তাহলে তাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে, আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন। নাগরিকত্ব না মানেই এই দেশে স্বাধীনভাবে বসবাসেরও উপযোগী না, তারা সরকারি সুযোগ সুবিধা থেকে তারা নিশ্চিতভাবে বঞ্চিত হবেন যদি আমাদের দেশের প্রকৃত নাগরিক না হন। এরকম একটা জায়গায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়লেন। একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী এসআইআর চালু হতে দেবেন না বলেও তিনি নিজেই এসআইআর এর ফর্ম নিয়ে ফিল আপ করে জমা দিলেন। স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রীর প্রতিও এই মতুয়া সম্প্রদায়ের মানুষ, যারা ওপার থেকে ওপার বাংলা থেকে ছিন্নমূল হয়ে আসা মানুষ, তারা আতঙ্কগ্রস্ত, তারা মুখ্যমন্ত্রী অর্থাৎ তৃণমূলের বিরুদ্ধে ক্ষুব্ধ হলেন। অন্যদিকে এই মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা, তারা এই ঠাকুর বাড়ির বংশধর, হরিচাঁদ গুরুচাঁদের বংশধর শান্তনু ঠাকুরের কথা বিশ্বাস করে যারা সিএ তে আবেদন করেছিলেন, সেই অংশের মানুষগুলোর এই ঠাকুর বাড়ির বংশধর শান্তনু ঠাকুরের উপর থেকে তাদের বিশ্বাসটা খানিকটা কমতে শুরু করলো বলেই মনে করা হচ্ছে। যে অর্থের বিনিময়ে সিএ আবেদন করা হয়েছিল, যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতেই বহু অংশের মানুষ এখন বলতে শোনা গেছে যে অর্থের বিনিময়ে আবেদন করানো হলো, কেন নাগরিকত্ব দেওয়া হবে না।
এই সময় এই স্বাভাবিকভাবেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়লেন এই মতুয়া সম্প্রদায়ের অংশের মানুষ। এই আতঙ্কগ্রস্ত মানুষেরা একদিকে তৃণমূল কংগ্রেসের প্রতি ক্ষুব্ধ হলো, আর একদিকে বিজেপির প্রতি ক্ষুব্ধ হলো। সব থেকে বড় কথা হচ্ছে, একদিকে মমতা বালা ঠাকুর, তিনি ওই ঠাকুর বাড়িরই হচ্ছে বংশধর না বলে সে ঠাকুর বাড়ির পুত্রবধূ। আর একদিকে শান্তনু ঠাকুর, ওই ঠাকুর বাড়ির বংশধর, হরিচাঁদ গুরুচাঁদের বংশধর। এরা যখন বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলে, স্বাভাবিকভাবেই আতঙ্কগ্রস্ত হওয়ারই কথা। তারা আর এই কথা বিশ্বাস করতে পারছে না শান্তনু ঠাকুর তাদের এই সংকট থেকে মুক্তি দিতে পারবে, মমতা বালা ঠাকুর তাদের এই সংকট থেকে মুক্তি দিতে পারবে, এ কথা তারা আর বিশ্বাস করতে পারছে না। কারণ উভয়ই রাজনৈতিক দলের নেতারাই তাদের কথা রাখতে পারেননি, বা তাদের কথা আর মিলছে না, কাজের সঙ্গে কথাই মিলছে না, বিশ্বাসভঙ্গ হলো। সিএ এনআরসি চালু হতে দেবেন না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন, সিএ এনআরসি চালু হলো। এসআইআর হতে দেবেন না, এসআইআর চালু হলো। স্বয়ং মুখ্যমন্ত্রী নিজেই এসআইআর এর ফর্ম ফিল আপ করে জমা দিলেন। অন্যদিকে শান্তনু ঠাকুর তিনি বলেছিলেন কোনো মতুয়া ধর্মাবলম্বী মানুষদের নাগরিকত্ব যাবে না, ভোটাধিকারে যাবে না। তাহলে যারা এসআইআর এর ফর্ম ফিল আপ করেছেন, এই মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা নাগরিকত্ব পাননি, তারা অবৈধ ভোটার হয়ে গেলেন, তাদের ভোটাধিকার চলে গেল। ভোটাধিকার চলে যাওয়া মানে নাগরিকত্ব নেই। স্বাভাবিকভাবেই তারা এদেশের বিষয়ে খানিকটা আতঙ্কগ্রস্ত হয়ে পড়লেন। কি করবেন তারা হাঁটতে বেড়াচ্ছেন। সব থেকে বড় কথা হচ্ছে, যে মতুয়া সম্প্রদায়ের ভোট নিয়ে তৃণমূলের নেতারা, বিজেপির নেতারা মন্ত্রী হলেন, বিধায়ক হলেন, এমপি হলেন, তাহলে এরা যদি অবৈধ ভোটার হয়, নিশ্চিতভাবে এরা অবৈধ নেতা, অবৈধ এমপি, অবৈধ বিধায়ক, অবৈধ মন্ত্রী। এই প্রশ্নটাই উঠে আসছে এখন মতুয়া সম্প্রদায়ের মানুষের মধ্য দিয়ে। সেই কারণেই তো এই আতঙ্কগ্রস্ত সংকটের মধ্যে নিমজ্জিত মানুষদের আতঙ্ক থেকে দূর করবার জন্যই, সংকট থেকে মুক্তি দেবার জন্যই সিপিআইএম পার্টির এই ঠাকুরনগরে আগমন। সিপিআইএম পার্টির পক্ষ থেকে একটা দাবি বারবার বলা হয়েছে, কোনো অবৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না, কোনো নাগরিককে এখান থেকে বেনাগরিককে করা যাবে না। আচ্ছা, সুপ্রিম কোর্টের কথা যদি এটা হয়, আগে নাগরিকত্ব তারপরে ভোটার, তাহলে এর আগে যারা ভোটাধিকার পেয়েছিলেন নিশ্চিতভাবে তারা নাগরিক, না হলে তারা কেন ভোটাধিকার পেলেন? আর যাদের ভোট নিয়েই মন্ত্রী হলেন তারা অবৈধ। স্বাভাবিকভাবেই এই অংশের মানুষগুলো কোথায় যাবেন? এত বছর যাদের ভোট দেওয়ার ক্ষমতা দিল আমাদের রাজ্যের আমাদের দেশের নির্বাচন কমিশন, তাহলে সেই নির্বাচন কমিশন তাদের ভোটাধিকার আবার কেড়ে নিচ্ছে কোন যুক্তিতে? এটা একটা বড় প্রশ্ন চিহ্ন হয়ে গেল। আর এখানেই সিপিএম পার্টি বলেছে, যদি এই নিঃশর্ত নাগরিকত্ব না দেওয়া হয়, তার জন্য সিপিএম পার্টির দাবি তো বারবার করছে নিঃশর্ত নাগরিকত্বের জন্য সমস্ত অংশের মানুষের, এই মতুয়াদের মানুষ, বিশেষ করে উদ্বাস্তুদের নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। তার মধ্যে মতুয়া সম্প্রদায় পড়ছে। আর সিপিআইএম পার্টির কথাকে আবার মান্যতা দিয়ে, যে সিপিএম পার্টি তো কোনো শর্ত দেয়নি, তারা বলেছে নিঃস্বার্থ মান্যতা দিতে হবে, নিঃস্বার্থ নাগরিকত্ব দিতে হবে, আর কোনো বৈধ ভোটারের নাম কাটা যাবে না। যারা এ যাবৎ 2024 সাল পর্যন্ত যারা ভোট দিলেন, নিঃসন্দেহে তারা বৈধ ভোটার, এটা মনে করা যেতেই পারে। তার স্বাভাবিকভাবেই এই অংশের মানুষেরা আজকে আবার সিপিআইএম পার্টির দিকে আসতে শুরু করেছে। তারা যখন বলছেন রাস্তায় লড়াই করবে, আদালতে লড়াই করবে, স্বাভাবিকভাবেই তাদের পক্ষেই আবার এই মতুয়া অংশের মানুষগুলো তাদের দিকে যাবার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। যে ভিডিওগুলো আপনারা এখন দেখছেন, এই এতক্ষণ ধরে দেখছিলেন, দেখবেন সেখানে প্রচুর অংশের মানুষ সিপিএম পার্টির এই বাংলা বাঁচাও যাত্রায় অংশগ্রহণ করেছেন, সিপিএম পার্টির মিছিল মিটিং অংশগ্রহণ করছেন। যখন সিপিএম এর নেতৃত্বে ঠাকুরনগর ঠাকুর বাড়িতে যায়, খবর পৌঁছে যাওয়া মাত্রই আশেপাশের গ্রাম থেকে কাতারে কাতারে মতুয়া সম্প্রদায়ের মানুষ যুক্ত হন, সামিল হন। মীনাক্ষী মুখার্জি, পলাশ দাস, আকাশ কর, সুজন চক্রবর্তীকে দেখার জন্য তারা কি বলেন এই মতুয়া সম্প্রদায়ের সংকট মুক্তির জন্য। সেই সংকট মুক্তির আশা নিয়েই, আবার সংকট থেকে মুক্তি এবং বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্যই এই মতুয়া সম্প্রদায়ের মানুষগুলো আবার সিপিআইএম পার্টির দিকে ঝুঁকতে শুরু করেছে। স্বাভাবিকভাবেই 2026 সালে সারা পশ্চিমবঙ্গে যেমন শক্তিশালী হচ্ছে সিপিএম পার্টি, ঠিক সেইভাবেই উত্তর 24 পরগনার একটা বড় অংশের মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা সিপিএম পার্টিকে আশীর্বাদ করবে, সিপিএম পার্টিকে ভোট দিয়ে ওদের শক্তিশালী করবে। এই আত্মবিশ্বাস কিন্তু সিপিএম পার্টির মধ্যে তৈরি করে দিতে পেরেছে এই মতুয়া সম্প্রদায়ের মানুষেরা। এটাই আমার আজকের এই পর্বের প্রতিবেদন। আর যদি মতুয়া সম্প্রদায়ের মানুষের আস্থা, ভরসা, বিশ্বাসকে মর্যাদা দিয়ে লড়াই আন্দোলন করতে পারে এই সিপিএম পার্টি, 2026 সালে নিশ্চিতভাবেই উত্তর 24 পরগনায় হাবড়া, অশোকনগর, গাইঘাটা, চাঁদপাড়া, বনগাঁ, রানাঘাট, এই সমস্ত জায়গায় সিপিএম পার্টি ব্যাপক শক্তি অর্জন করতে পারবে। এবং আশা করা যাচ্ছে এখান থেকে বেশ কয়েকটি
সিটও তারা জয়লাভ করবে 2026 সালের বিধানসভায়, সেদিকেই কিন্তু এগোচ্ছে সিপিএম পার্টি উত্তর 24 পরগনায়। এটাই ছিল আমার আজকের এই পর্বের প্রতিবেদন। যদি এই পর্বের প্রতিবেদনটি আপনার কাছে গ্রহণযোগ্য বলে মনে হয়, আর যদি মনে হয় এই প্রতিবেদনটি বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন, তাহলে মতুয়াদের কাছে অন্তত এই প্রতিবেদনটিকে শেয়ার করবেন যারা দেখছেন। দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।